সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। গুড মর্নিং। আমরা এখন আছি লালগোলায়। আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদ, একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম। সাডেনলি প্ল্যান হলো যে একটু হাজারদুয়ারি ঘুরতে যাব। তো এখন আমরা লালগোলার, এটা কি বলো, কৃষ্ণপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে 11টা 10-এ। এখান থেকে আমরা মুর্শিদাবাদ যাব, সেখান থেকে আমরা হাজারদুয়ারি আর কিছু সাইট সিন করবো। কত নম্বর প্ল্যাটফর্মে বললো? 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে, টিকিট কাটা হয়ে গেছে। এবার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এলাম। আমাদের গাড়িটা দিয়েছিল 3 নম্বর গেটে। 1 নম্বর গেট থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এবার আমরা এখানে একটা ঘোড়ার গাড়ি পেয়েছি, ঘোড়ার গাড়ি করে হাজারদুয়ারি যাব। কত নেবে বলো? বাপ, আমরা টুরিস্টের কাছে 1580 1880 লাগবে না, ছেড়ে নেবে আমি 880 টাকা। 880 অত হয়? বাপ, একটা ঘোড়া খরচ আছে, লেভি পার্কিং আছে। আমরা যাচ্ছি প্রথমে সিরাজের কালে, যেটা কাঠগোলাপের বাগান বাড়ি। 700 টাকায় ফাইনাল হয়েছে, মোটামুটিভাবে সব ঘুরিয়ে দেবে। সেন্ট্রাল গভর্নমেন্ট নাম দিয়েছে মুর্শিদাবাদ সাব জেল। এই লাল লাল দেওয়ালটা হ্যাঁ, জেলখানা। আমাদের যে ঘোড়াটি আছে তার নাম বাসন্তী। ও এত বোঝদার, ওকে শুধু মুখে বলছে ডান দিকে চলো, ও ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে চলো, বাঁ দিকে যাচ্ছে। আমাদের টাকা ছিল এটিএমে, তো মালিক বললো যে এটিএমের সামনে দাঁড়া, ও এটিএমের সামনে ঠিক ঘুরিয়ে দাঁড়ালো। আবার এটিএম থেকে টাকা তুলে যেই গাড়িতে উঠলো, সেই আবার ও চলতে আরম্ভ করলো। কাঠগোলা বাগান বাড়ি মুর্শিদাবাদের জনপ্রিয় চারির মধ্যে অন্যতম। 1873 সালে ধনপা সিন্ধুকা আলোয়া সিলভার দ্বারা নির্মিত হয়েছিল এই কাঠগোলা বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরে ঢুকতে এরকম 4টি মূর্তি তোমরা দেখতে পাবে। চলুন বাগান বাড়ির পুরো ইতিহাসটা আমরা এই গাইড দাদার কাছ থেকে জেনে নিই। আপনারা যে বাগানটা দেখতে এসেছেন, এই বাগান বাড়ির নাম শুনে এলেন কাঠগোলা বাগান। এই বাগান বাড়ির ভালো নাম কাঠ গোলাপের বাগান বাড়ি। এটা কোনো নবাবদের নয়। আপনারা মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে স্ট্যাচু দেখেছেন বসে আছে, আর এই কাউন্টারের পাশে দুটো। রাজস্থান থেকে এসেছিল 1870 সালে, নবাব ছিল হাসান আলী মির্জা। তার কাছ থেকে লক্ষ্মীপদ সিং দুগার এই 260 বিঘে জমিটা কিনে নিয়ে প্রথমে গোলাপের চাষ, পরে কাঠের ব্যবসা করে নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। কিন্তু এদের গোলাপের চাষ আর কাঠের ব্যবসা ছিল পুরোটাই লোক দেখাবার কারবার। এদের মেন কারবার ছিল সোনাদানা, হিরে পান্না। ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য এরা একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়েছে, আমি দেখাবো। প্রথমের যে বড় গেট দিয়ে প্রবেশ করলেন, ওই গেটটিকে বলা হতো নহবত খানার গেট। রাজা নবাবরা প্রবেশ করলে নহবত বাজনা বাজিয়ে তাদেরকে সম্মান জানানো হতো। এখন নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি। এটা হচ্ছে আপনার সুড়ঙ্গ রাস্তা। এই সুড়ঙ্গ রাস্তা এখান থেকে 1.5 কিলোমিটার মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাতায়াতের পথ ছিল। এই লক্ষ্মীপদ সিং দুগার এখান থেকে ব্যবসা করতো সোনাদানা, হিরে পান্নার। কিন্তু এখন জল দেখতে পাচ্ছেন, এখানে জল ছিল না। আজ থেকে 100 বছর আগে মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর বন্যা হয়। সে বন্যায় জগৎ শেঠের আসল বাড়ি আর সিরাজদৌল্লার প্যালেস, যার নাম ছিল হীরা ঝিল, যখন ভেঙে যায় তখন এখানে জল প্রবেশ করে। এটা বর্তমান গঙ্গার জল, গঙ্গার সঙ্গে যোগাযোগ রয়েছে। গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল এখনো বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। দুটো পাথরের ঘর দেখছেন, জলের নিচে আরও একটা ঘর আছে, সাইডে একটা গোল কুয়ো আছে। ওই কুয়োতে জল থাকতো। তৎকালীন কেউ জিজ্ঞেস করলে বলতো এখানে মেয়েরা স্নান করতো। রাজস্থানের ভাষায় এগুলোকে বাউরি বলা হতো। সুড়ঙ্গ রাস্তা কেউ জানতো না। এখন নামতে দেওয়া হয় না, গেট খোলা ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তাই মালিক এখন গেটে মেরেছে তালা। এবার সামনে যাওয়ার পালা, সামনে আসুন।
এই বাড়িটি আপনারা ফেরার পথে ঢুকে দেখে নেবেন। এই বাড়িটি ছিল তৎকালীন চিড়িয়াখানা, এটা দীর্ঘদিন বন্ধ ছিল, 2017 সালে নতুন করে খুলে এর ভেতরে কিছু বিদেশি পাখি আর মাছ আছে, এটা আসবার সময় ঢুকে দেখে নেবেন। বেশ। নিচের সমস্ত ডিজাইন এগুলো হচ্ছে চিনেমাটিকে ভেঙে ফুলের টব। সে সময় যে কোনো একটা টবে জল ঢাললে সমস্ত টবে জল চলে যেত, ফেটে ফেটে গেছে, বুঝতে পারছেন? তলা দিয়ে পাইপ সিস্টেম ছিল। সামনের এই ঘাটটিকে বলা হতো কাঠগোলা বাগানের প্যালেস ঘাট। চার কর্নারে 4টে মন্দির ক্যাটাগরির গুমটি রয়েছে, 4টে প্রহরী থাকতো। আমি একটু আগেই বললাম 2 নম্বরই কারবার ব্রিটিশ পিওর। রাজা নবাবকে খুশি না করলে কোনো ব্যবসায় করা যেত না। এখানে বড় বড় মাছ থাকতো, এদের ফ্যামিলি মাছের সঙ্গে খেলা করতো, মাছকে খাবার খাওয়াতো। এরা জৈনরা মাছ মাংস খায় না। মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। মাছের সমাধি আমি সামনে দেখাবো। আপনাদের সামনের বড় বাড়িটা, এই বড় বাড়িটিকে বলা হয় কাঠগোলা প্যালেস, লক্ষ্মীপদ সিং জুগারের বসত বাড়ি। এই প্যালেসের টোটাল হাইট হচ্ছে 65 ফুট, চুন সুরকিট তৈরি। এই প্যালেসে আপনারা প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং দেখেছেন। সামনের ছোট্ট বাড়িটা তৎকালীন অফিস ঘর, এটা এখন অফিস প্লাস পুলিশ ক্যাম্প। আজকে আপনারা যে বাগানটা দেখছেন এটা কোনো সরকারি সংস্থা নয়। আমি যে লক্ষ্মীপদ সিং দুগারের কথা বললাম, এদেরই বংশের 7 জেনারেশন। বর্তমান মালিকের নাম সঞ্জয় সিং দুগার। কলকাতায় থাকে, মাসে 1-2 আছে। বাগানের হিসাবপত্র এখানে হয়, বাকি টাইমে পুলিশ থাকে। লম্বা হলুদ বাড়িটা ছিল তৎকালীন রান্নাঘর, এটাকেও মেনটেন্যান্স করে ম্যানেজারের অফিস আর তাদের থাকার ঘর করেছে, ফ্যামিলি কোয়ার্টার। এদের বংশের কেউ এলে বর্তমানে এই ঘরেই বসবাস করে। আচ্ছা, উনি আত্ম এসছে। ও এর মালিক এখনো আছে? প্যালেসের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। খুবই সুন্দর জিনিস রয়েছে যেগুলো ছবি তুলতে দেওয়া নিষেধ আছে। না এলেও ওই ছবিগুলোর মূল্য বা ওই জিনিসগুলোর মূল্য আপনারা বুঝতে পারবেন না। সব কিছু আছে ওখানে, আয়না থেকে শুরু করে ডাইনিং টেবিল সব কিছু। যে পুকুরের কথা বললাম আপনাদেরকে, মাছ মরে গেলে খেত না, সামনে দেখছেন তো মাছের স্ট্যাচু, হ্যাঁ। এগুলো মাছের সমাধি। মন্দিরের সামনে একটা পুকুর আছে, এখনো বড় বড় মাছ আছে। এখানকার মাছ মরে গেলে এখনো মাটির তলে পুঁতে দেয়। এখানকার মাছ কাউকে দেওয়া হয় না। আচ্ছা, ফাঁকা মাঠে গোল করে মঞ্চের মতো একটা জায়গা, হ্যাঁ। ওই জায়গাটাকে ব্যান্ড স্ট্যান্ড বা নাচমহল। যখন এদের কোনো অকেশন হতো, এদের ছেলেমেয়েরা ব্যান্ড বাজিয়ে নাচ গান করতো। যখন রাজা নবাব ইংরেজ সরকারকে ইনভাইট করে ডাকা হতো, আপনারা নাম শুনেছেন বিখ্যাত নর্তকী হীরাবাই মতিবাইয়ের কথা। সে হীরাবাই এই জায়গার উপরে তৎকালীন 1 ঘন্টা নাচ করলে তার ডিমান্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা, মানে আজকের দিনে 5 কোটি টাকা। ওটা পুরোটা বেলজিয়াম কাঁচের ঘেরা ছিল। ভেতরে মানুষ কি করতো, বাইরে থেকে দেখা যেত না, আর বাইরের মানুষ কি করতো, ভেতর থেকে দেখা যেত। 1971 সাল নকশাল মুভমেন্টের সময় কাঁচগুলো ভেঙে যায়, হয়ে গেছে ফাঁকা মহল। হীরাবাই নাচতো, নবাব দেখতো, এখন মাঝে মধ্যে টুরিস্টে নাচে, আমরা দেখি। বাম দিকেরটা ইদারা বা কুয়ো, সে সময় কল কম ছিল, কফি কল লাগানো ছিল, এখনো জল আছে। মোটর বক্সে জল ভরা হয়, ওই জল আবার বাগানে দেওয়া হয়। এটা হচ্ছে শ্বেত ভৈরবের মূর্তি, সাদা পুকুরের উপরে বসে আছে দেখুন। ভৈরব মানে শিব, এ পাশে আছে শ্বেত ভৈরব, ও পাশে দেখবেন কাল ভৈরব। আর এই বাড়িটাকে বলা হয় দাদা বাড়ি। জৈন ধর্মের শিক্ষা দীক্ষা নেওয়া হতো, তাদের ধর্মের এখনো যারা আছে এখানে বসে প্রার্থনা করে, প্রত্যেকদিন পুজো হয়। এটা জৈন মন্দির, 3টে রাস্তা, যে কোনো রাস্তাতে যেতে পারবেন। সামনে গেট আছে, লেখা আছে জুতো খুলে। এর ভেতরে আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি আছে। আচ্ছা, সামনে একটা পুকুর আছে, পদ্ম পুকুর। এখান থেকে পদ্ম ফুল নিয়ে মন্দিরে পুজো হতো, এখন পদ্মর চাষ উঠে গেছে, কলমি ফুল ফুটে গাঁদা ফুলে পুজো হয়। এই গাছটাই বাগান বাড়ির সবচেয়ে পুরনো গাছ। অনেকে ভাবে আম বা জাম গাছ, এটা চাপা ফুলের গাছ, শ্বেত চাপা। গাছের ওপর চাপা, ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, ছাদের উপরে গাছ দাঁড়িয়ে আছে। এখানে গেট। আমার বক্তব্য এখানে শেষ। পুরোটা ঘুরবেন, ফেরার পথে খালি চিড়িয়াখানাটা ঢুকে দেখে নেবেন। তো আমরা এবার যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে, যেটা আমরা গাড়ি করে আসার সময় দেখছিলাম। আরেকটা জিনিস, প্যালেসে, ওই প্যালেসটাতে কিন্তু মানে ছবি তোলা নিষিদ্ধ আছে, যেটা আমি বলছিলাম আগে, বলতে বলতে অসম্পূর্ণ থেকে গেলাম। হ্যাঁ, ওখানে কিন্তু ছবি তোলা নিষেধ আছে। ওখানে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, ডাইনিং টেবিল থেকে শুরু করে সোনার কাজের সব আসবাবপত্র, তারপর আপনার কি বলবো, দামি দামি আয়না, ফার্নিচার সব কিছু রয়েছে, খুবই সুন্দর দেখতে। তো ওইটা একদিকে ভালো, ছবি তুলে ফেললে তো ওগুলোর আকর্ষণ শেষ।
ওগুলো দেখার জন্য এইখানে ফিজিক্যালি আসতে হবে। হ্যাঁ, বাকি ওগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, মানে ওই সব কারুকার্যের কোনো তুলনাই হয় না। এইটা কি ঘাট বললো? পদ্মঘাট। পদ্মঘাট। এখানে নাকি পদ্ম চাষ হতো, সেই পদ্ম তুলে ওই পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া হতো। এখানে প্রচুর গোলাপের গাছ লাগানো আছে, বিভিন্ন কালারের আছে, প্রত্যেকটি গোলাপ আলাদা আলাদা কালার। এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের এই ওপরটায় যে বা আপনারা দেখতে পাচ্ছেন তীরগুলো লাগানো আছে, ওগুলো এক টাইমে সোনার ছিল, যেটা আমাদের চালক দাদা বলতে বলতে আসছিল, যেটা ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। খুব সুন্দর। গোলাপের একটু সাইজটা দেখাই। উনিশশো 1933 সালে লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের অনুপ্রেরণায় এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে রয়েছে 90 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সাদা মার্বেলের তৈরি পার্শ্বনাথের মূর্তি, যা 900 বছরের পুরনো বলে মনে করা হয়। মন্দিরের ভেতরে আরও 17টি জৈন তীর্থাঙ্কের মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরটা অসাধারণ, চোখে না দেখলে সে ওই কাজগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো বোঝা যাবে না, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। এইটা হচ্ছে সেই নাচ মহলটা যেটা আমরা দূর থেকে দেখেছিলাম, একটু কাছ থেকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে সেই পুকুরটা যেটা আমরা রাস্তা থেকে দেখেছিলাম, যেখানে মাছ চাষ হয়, আর চারধারে মন্দিরের মতো করা। আমরা চিড়িয়াখানা ঢুকিনি, কারণ আমাদের অনেক কিছু দেখতে হবে। চিড়িয়াখানা ঢুকলে আর বাকিগুলো দেখা হবে না, তো চিড়িয়াখানাটা আমরা স্কিপ করেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কাঠগোলা বাগানবাড়ি দেখার পর আমরা পৌঁছে গেলাম জগৎ শেঠী মিউজিয়ামে। জগৎ শেঠের পরিবার ছিলেন মুর্শিদাবাদের ধনী ও প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম। এছাড়াও জগৎ শেঠ ছিল বাংলার এক বিখ্যাত ব্যবসায়ী। এই পরিবারের বাংলা মুদ্রা ও কোষাগার পরিচালনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। এই মিউজিয়ামে অধিকাংশ জায়গাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের সবারই চোখ ধাঁধিয়ে দিতে পারে। সেগুলো দেখতে গেলে এখানে অবশ্যই একবার আসতে হবে। জগৎ শেঠের মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো এই মিউজিয়ামের ভেতরে রয়েছে একটি পরেশনাথ মন্দির এবং একটি লক্ষ্মী মন্দির। জগৎ শেঠের মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক হিস্ট্রি আছে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো কিছু ক্যামেরার ছবি তোলা পুরো নিষেধ। এখানে এগুলো দেখতে গেলে এখানে আসতে হবে। এখানে অনেক কিছু আছে, যেমন আমি বলছি আগেকার দিনের পিয়ানো, হাতি দাঁতের তৈরি এক একটা অস্ত্র, এক একটা জিনিস, হ্যাঁ, শোপিস সব কিছু রয়েছে এখানে। বা ওই পরিবারের মেয়েরা কেমন ড্রেস পরতো, ছেলেরা কেমন ড্রেস পরতো, সেই সব কিছু সাজিয়ে রাখা আছে। সোনার কাজের বেনারসি, মসলিন, রূপোর কাজের বেনারসি, এমনি বেনারসি সব কিছু ওখানে
মানে সাজিয়ে রাখা আছে, এগুলো এখানে এসে দেখতে হবে। এছাড়া আছে কাঠগোলায় আমরা যে সুড়ঙ্গটা দেখেছিলাম, সেই সুড়ঙ্গর সঙ্গে এইখানের মিউজিয়ামে একটি সুড়ঙ্গ আছে যেটা কানেক্টেড। এখন এখানে সুড়ঙ্গটা ক্লোজ করে দিয়েছে, আগে খোলা ছিল। ওই জলটা এখানে আসছে বলে এখানকার সুড়ঙ্গটা ক্লোজ করে দিয়েছে। আরও অনেক মূল্যবান এখানে জিনিস রয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না, সেগুলো দেখতে গেলে এখানে এসে দেখতে হবে। এমনি কিছু হিস্ট্রি সেরকম আমরা শুনতে পাইনি, আমরা গাইড নিয়েছিলাম, ওনারা পুরো শোকেসে সাজানো আছে, আমাদের জাস্ট বলছিল। ওখানে অনেক প্লেট রাখা আছে, কোন প্লেটে ব্লু কালার প্লেটগুলোতে তোমার বিষাক্ত খাবার কিছু রাখলে ওই প্লেটগুলো ভেঙে যেত। তারপর পোড়া মাটির ফিল্টার তখনকার দিনে, হ্যাঁ, মিউজিক সিস্টেম তখনকার দিনে, সব কিছুই আমরা ওখান থেকে দেখে এলাম। ওখানে গাইড পাওয়া যাচ্ছে, 70 টাকা করে নিচ্ছে। আমাদের কাঠগোলায় যে গাইড ছিল সে 100 টাকা নিয়েছিল, সব দেখিয়ে দিয়েছিল। এখানকার গাইড 70 টাকা নিচ্ছে, প্রত্যেকটি জিনিস একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছে। ওগুলো দেখতে গেলে এখানে আসতে হবে। এবারে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব রাজবাড়ি, যেটা ঢাকার দেবী সিংয়ের রাজবাড়ি। বেশ, ওই যে সামনে যে হাজারদুয়ারি মডেলের যে বাড়িটা দেখছেন, হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে ঢাকার দেবী সিংয়ের রাজবাড়ি। এই মডেল দেখে হাজারদুয়ারি বানিয়েছিল নাজিম হুমায়ুনরা। আচ্ছা, এই ভিতরে হনুমান ঠাকুরের মূর্তি আছে, 20 টাকা করে টিকিট আছে, পুরো বিল্ডিংটা ফাঁকা পড়ে আছে। আচ্ছা, সামনেটা রং টং করেছে ইনকামের পর। আচ্ছা, হ্যাঁ, আর সামনে যে ইনারা মতন এই যারা দেখছেন, এখানে ফাঁসি দেওয়া হতো, এটা ফাঁসির মঞ্চাই। আচ্ছা, এটা ফাঁসির মঞ্চ। সেদিন আমরা নসিপুরে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারিনি। আমাদের চালক দাদা জানিয়েছিল ভেতরে কিছু কাজ চলছে, তাই প্রবেশ নিষেধ। সেই আক্ষেপ নিয়ে আমরা গিয়েছিলাম জাফরগঞ্জে লক্ষণ দাসের আশ্রম। আমি এখান থেকে শুরু করি। দুটো আছে পিতলের রথ, একটা কাঠের। আচ্ছা, দুখানা পিতল, একটা কাঠ। এটার মাথাটা খুলে রেখেছি ছাদে থেকে যাবে বলে। আচ্ছা, পুরীতে যেদিন রথ, সেদিন আমাদের এখানে রথ। এই রথগুলোকে টেনে আমরা বাইরে বের করি, পরিষ্কার হয়। জগন্নাথ বসে রথে, জগন্নাথ মন্দির আছে দেখাবো। দুটো পিতল, একটা কাঠ। কাঠেরটা এই সাইড আছে, দেখবেন আচ্ছা, একটু সামনে আছে। নিম কাঠের রথ, ভেতরে ভরা আছে বড়। তবে এই রথগুলোকে আমরা ঝালাই করি কিন্তু প্রতি বছর। 150 বছর বয়স হয়ে গেল। আমাদের আশ্রমে 5টা রথ আছে, দুটো পিতল, একটা কাঠ। ভেতরে আছে 22 মন উপর রথ, একটা চন্দন কাঠের রথ। 5টা রথে 5টা মূর্তি বসে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণ, মদনমোহন, লক্ষ্মীনারায়ণ, এভাবে সাজিয়ে আমরা বের করি। এই রথগুলো যাবে কোথায়? জগৎ থেকে দেখা যায় আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, জগৎ থেকে বাড়ি পার হয়ে সোজা নদীর ধার পর্যন্ত রথগুলো যাবে, পূজা অর্চা করে ফিরে আসবে। এই জায়গাটার নাম বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর জাফরগঞ্জ, মহন্ত লক্ষণ দাসের আশ্রম। জাফরগঞ্জ নামকরণ হওয়ার কারণ, মির্জাফরের বাড়ি কিন্তু আমাদের গেটের পাশেই। যে বাড়িতে নবাব সিরাজউদ্দৌলাকে খুন করা হয়েছে, ওখানে পাবলিক অ্যালাউ করে না। ওই মির্জাফরের নাম অনুসারে এই গ্রামের নাম জাফরাগঞ্জ। মির্জাফরের জেনারেশন নবাব হাসান আলী মির্জার গাড়ি ভেতরে আছে দেখাবো, যার দাম 80 টাকা। আশ্রমটা কিন্তু মির্জাফরের সময়ের। এটা আমার মুখের কথা নয়। যেখানে টিকিট কাটলেন, পাশে অপোজিটে কাউন্টারের পাশে লেখা আছে দেখবেন, 1168 বঙ্গাব্দে ঢাকার উর্দু বাজার থেকে এসেছিলেন মহন্ত লক্ষণ দাস। তখন নবাব ছিলেন মির্জাফর। আসেন। হুম, এই মন্দিরটা একটু দেখবেন। এটাই হচ্ছে আশ্রমের সর্বপ্রথম মন্দির, শিবলিঙ্গ। আশ্রমটার বয়স 250 বছর। ফার্স্ট গুরুদেব লক্ষণ দাসাচার্য, উনি এসেছিলেন ঢাকার উর্দু বাজার থেকে, তখন নবাব ছিলেন মির্জাফর। আর এখন যিনি গুরুদেব আছেন, বয়স 40+, উনি ওপরে ঘরে আছেন, নাম্বার 13, আশ্রম চালাচ্ছেন। তবে আশ্রমের জেনারেল গুরুদেব হন ব্রহ্মচারী। এখানে রথ, ঝুলন, রাত, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, অন্নকূট, লক্ষ্মী পুজো, রামনবমী, এগুলো একটা বাড়তি উৎসব। নিত্যভোগ রেগুলার। দুপুরে অন্নের ভোগ হয়ে গেল ঠাকুর বাড়িতে, রাত্রে পুরি, সবজি, পায়েস, 11দশী দিন ফল ভোগ। আচ্ছা, আচ্ছা, এই দুটো সম্বন্ধে বলি। এগুলো ইংরেজি আমাদের কামান। তবে কামানগুলোকে আমরা মডিফাই করলাম কয়েকদিন আগে। এই কামানগুলো কিন্তু পলাশরাম বাগানের যুদ্ধে ব্যবহার হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা পেয়েছি নবাব ফ্যামিলির কাছ থেকে। সামনে আছে, এটা হচ্ছে নবাবী আমলের এক্কা গাড়ি। এটাকে টমটম বলা হয়, একটা ঘোড়ায় টানতো। বেগমরা কিন্তু এই গাড়িতে বসে শহর করতো। ঠিক আছে, তবে এই গদিগুলো কিন্তু আমরা চেঞ্জ করলাম, গাড়ি একটু রং করলাম। গাড়ি এখানে থাকবে না, বৃষ্টি বাদল এলে আসার আগেই আমরা গাড়ি নিয়ে চলে যাবো। ওখানে রিপেয়ার হচ্ছে তো সব। ঠিক আছে, আসেন, আমি মন্দিরে যাবো। এই রথটার ওয়েট হচ্ছে 880 কেজির উপর রথ।
আষাঢ় মাসে রথের সময় রথটা যখন বের করি তখন থানায় পারমিশন করে রথ বের করতে হয়। এই রথে বসে জগন্নাথ মন্দির আছে দেখাবো। এখানে তাহলে কটা রথ দেখছেন? 2, 3, ওখানে 5টা রথই বেরোয়। এই রথে মাথায় যে হাতির মাথায় যে স্টার মারা আছে, সোনার কাজ করা আছে। রথের 1 সপ্তাহ আগে স্বর্ণকারকে দিয়ে পরিষ্কার করা হয়। রথের দিন এটাই মূল আকর্ষণ, তবে চাকাটা চেঞ্জ করেছে। আর এটা হচ্ছে উপরে অংশ চন্দন কাঠে। এই রথে বসে লক্ষ্মীনারায়ণ আসেন। আচ্ছা। এটা হচ্ছে 80 টাকার গাড়ি, সালটা হচ্ছে 1905। 1905 গাড়িটা ভারতে নিয়ে এসেছিলেন ইংল্যান্ড থেকে জলজাহাজে ইংরেজ। আনার পর নবাবকে গিফট করেছিলেন, কোন নবাব? হাসান আলী মির্জা। উনি আশ্রমকে গিফট করে দিলেন। গাড়িটা কেরোসিনে চলতো, হ্যান্ডেলে স্টার্ট আর চলে না। ঐতিহাসিক গাড়ি হিসেবে দেখা হয়। গাড়িটার নাম হচ্ছে দেবী অস্টিন, 1905 গাড়ি। এবার মন্দির যাবো, আসল জায়গা, আসল কিছু দেখাবো। জুতো করবেন না, পরদিন নাজির আছে সব এটাই দেখা, এটা আসল জায়গা। ভেতরে বাসন কুসুর দেখতে পাওয়া যাবে। সামনে প্রভু জগন্নাথ, সামনে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ওপরে দুটো মূর্তি আছে রাধাকৃষ্ণ। ওই দুটো মূর্তিতে কিছু কাজ আছে সোনার। সব থেকে সোনার কাজ ওই মন্দিরে আমি দেখাবো। রাম, লক্ষ্মণ, সীতা। রথ বেরোলে মূর্তি এখান থেকে যায়, কিন্তু বড় আছে। ছোট একটা জগন্নাথের মূর্তি আছে, দেখা গেল ডান দিকে, দেখা গেল মূর্তিটা ডান দিকে, ওটার উপর রথে বসে। এগুলো কিন্তু এলাকার মানুষ যারা চাকরি সুবাদে চলে যাচ্ছেন বাইরে, আশ্রমকে দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বাংলা মাসের শেষ তারিখ সংক্রান্তির দিন নান পুজো হয়, দুপুরে অন্যের ভোগ হলো, রাত্রে পুজো। আপনি ভিডিও করেন, কোনো ব্যাপার আছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কিসের সরঞ্জাম? এটা রাসের সরঞ্জাম। মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুরে যখন রাস হয়, আমরা রাস উৎসব পালন করি। এই জায়গাটায় সারাটা বছরের 4টি উৎসব হয়: ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল। পুজো হলে এটা কীর্তন আসে, এখানে কীর্তন হয়। ঝুলনের রাসে জন্মাষ্টমীতে মানুষ শোনে, তখন কোনো পয়সা লাগে না। এগুলো নামই আমাদের ঝাড়বাতি। এগুলোকে বলা হয় বেলজিয়াম কাঁচ। এই কাঁচের মধ্যে আগে কী হতো? প্রদীপ বা মোমবাতি জ্বলতো, এখন ইলেকট্রিকে বাল্ব চলে। ঠিক আছে, আসুন। মন্দিরের যে সিংহাসন আছে সম্পূর্ণর উপর বেগুনি কালারের 3টে বস্ত্র পরা আছে, দেখুন ওপরে মিডিলে রাম, লক্ষ্মণ, সীতা সোনার, বাকিগুলো কুষ্টিপাথর, অষ্টধাতু। ওপরে ডান দিকে রাধাকৃষ্ণ আছে কুষ্টিপাথরে, লাল বস্ত্র পর। রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমায় ওখানে নিয়ে যায়। ওপরের বামে রাধাকৃষ্ণ অষ্টধাতু, নিচের ডান দিকে কালমূর্তি নরসিংহ ভগবান, তার পাশে হচ্ছে লক্ষ্মী নারায়ণ, মদন মোহন। আশ্রমের জমি জায়গা মন্দিরের নামে বজরংবলীর পুজো হয়, গরু পাখির পুজো হয়। আর একটা কথা বলবো, ওই কালো শিলাগুলোর উপর একটা গোল সিংহাসন আছে, দেখুন ওখানে গোপালের মূর্তি আছে, গোপালের পুজোটা আমরা করি। এবার এখানে আছে, এটা কিন্তু পাশা কালার ছক, এটা পাশা কালার ছক। আচ্ছা। এবার এই ছবিটাতে দেখবেন, ইনি হচ্ছেন মহন্ত ভগবান দাস আচার্য। এনার নাম্বার 10। এনার হাতের এই মন্দির 130 বছর আগে পড়ে গেছেন। এনার হাতের রূপোর দরজার উপর সিংহাসন, সোনার মূর্তি। বাইরে 22 মণ রূপোর রথ দেখালাম। যে গাড়িটা দেখলেন নবাব হাসান আলী মির্জা এনাকে গিফট করেছিলেন। সর্বশেষ নবাবের কাছ থেকে জমিদারি নিয়ে বেশ কিছু জমি জায়গা রেখে গেছেন, যার থেকে আশ্রমটা চলে। আচ্ছা, ঠিক আছে, জমি জায়গাটা হচ্ছে মেমোরি কামান। এটা হচ্ছে গুরুদেবের সিংহাসন। এটা হচ্ছে গুরুদেবের সিংহাসন। আমাদের আশ্রমের যিনি গুরুদেব আছেন, উনি আষাঢ় মাসের গুরু পূর্ণিমায় এই গদির উপরে বসেন। সেদিন ব্যারিকেড সরবে, খাটটা তুলে আসবে এই জায়গায়, কাপড়টা বসে একবার চেঞ্জ হবে। এইখানে বসে বৈষ্ণবত্ব দীক্ষা দেবেন বর্তমানে যিনি দায়িত্বে আছেন, মহন্ত রাঘব দাস আচার্য, যার বয়স 40+। ঠিক আছে, একদিন কিন্তু আষাঢ় মাস গুরু পূর্ণিমা। ওনারাও যে সিস্টেমে চলেছেন, উনি একই সিস্টেমে চলেন, ওই যে আগের গুরুদেবদের একই নিয়ম। এগুলো আগেকার দিনে লকার বা সিন্ধুক বলি, এগুলোতে আগে পয়সা করি থাকতো, বর্তমানে এগুলো রিজেক্ট আর ব্যবহার করি না। ঠিক আছে, এগুলো ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এবার বাইরে ভেতরটা আপনাদেরকে আগে দেখানো, এটা আসল জায়গা, দেখে নেবেন। এটা হচ্ছে নবাব রাজাদের পরিকল্পনা। এইখানে নবরা বসে ঠিক করেছেন মহম্মদের সঙ্গে। এটা আগেকার দিনের ল্যাম্প, ব্রিটিশ চলতো,
এটা সত্যি ধরা পাওয়া লাগে, সিসি ক্যামেরা ছিল না, এটা আগে সিসি ক্যামেরা কাজ করেছে। এটা নবাবী আমাদের ফ্যান। এই ফ্যানটা কীভাবে চলছে, এই ল্যাম্পটাকে আগুন জ্বালিয়ে ফেটে দিতে হবে, যত বাষ্প তৈরি হবে তত জোরে ফ্যানটা ঘুরবে। ওই পিস্তলগুলো ইংরেজ আমাদের, আর এইগুলো মহম্মদের ছবি। ঠিক আছে, বাগানের মধ্যে দুজনে ছবি এই জায়গায় মূর্তি আছে দেখা, কিছু ছবি আছে ভেতরে করলাম। এই খাটটার দাম 16 টাকা। সালটা হচ্ছে 1890। যিনি এই খাটে শয়ন করতেন এর নাম মহন্ত ভগবান দাস আচার্য। দশম গুরুদেব, যার ছবি দেখলেন, ছবি দেখে বুঝতে হবে। হ্যাঁ ও আশ্রমে ওনার এই খাটকে ব্যবহার করার তার কারণ সব থেকে বেশি ডেভেলপ করেছেন এটি, নবাবের কাছ থেকে অনেক কিছু আদায় করেছেন। এটা পাকা দড়ি বেঁধে টানা, তখন ইলেকট্রিক ছিল না। তবে এই খাট এনার দেহ রাখার পর দুজন গুরুদেব দেহ রেখেছেন, গোবিন্দ দাস আচার্য, পুরুষোত্তম দাস আচার্য। এখন যিনি আছেন রাহুল দাস খাট ব্যবহার করেন। এইরকম দুটো ছবি বহন করে নষ্ট হচ্ছে। এই ছবি দেখে মূর্তি বানানো আছে, একই বডিতে রাধা কিছু। এটা কিন্তু মার্বেল কেটে করা আছে, একটা পাথর কেটে। এটা সোনার কাজ করা মূর্তি মন্দির আছে করেছে। আচ্ছা, তিনি হচ্ছেন সর্বপ্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস আচার্য, শিবের মন্দির প্রণাম করেন। হাতটা আমাদের কাছে ভাঙলো, পরিষ্কার করতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে গেল। এগুলো আগেকার দিনের ব্রাহ্মণদের হাতে চাওয়া। এরা সব মহন্ত নবী আমাদের রূপোর কাজ করা আছে, ওটা ভুক্তি, এটা তরবার। ঠিক আছে, আচ্ছা। এগুলো নবাবের বাড়ির পয়সাগুলো দেখবেন ইংরেজ আমলের। দুটো কয়েন রানী ভিক্টোরিয়া ছাপ আছে, সোনার কয়েন। এগুলো নবাবী আমরা ছোড়া কোমরে থাকতো, রূপোর কাজ করা আছে। 1905-এর দলিল, 1835-এর দলিল, অনেক পুরনো দলিল দেখবেন। এগুলো আমাদের আশ্রমের জমি জায়গা তৈরি। এগুলো কি একটু দেখে বলা যাবে? দেখেন একটু মাথা ফাটান, কি কি এগুলো? কাঁকড়া পিছে উঠ, ঘোড়া, এগুলো বললে হবে না। এগুলো কি? এগুলো সব কটাই তালা, প্রত্যেকটা চালের সব তালা, ইংরেজি আমাদের তালা। ঠিক আছে, এগুলো সব তালা। এগুলো হচ্ছে আশ্রমের শিশুদের ছেলে মেয়েদের ব্যাগ। আমাদের আশ্রমে কিন্তু শিশু আছে প্রচুর, যারা বিদেশে পড়াশোনা করে যে ব্যাগগুলো পেয়েছেন তারা এখানে দিয়েছেন দেখাবার জন্য, উচ্চশিক্ষিত যারা। এটা রামলক্ষ্মণ সীতার মূর্তি, এটা সোনার মূর্তি মন্দির আছে বলেছি, বড় মন্দির দেখেছি। ঠিক আছে, এটা কিন্তু পাথরের। এইগুলো নবাবের বাড়ির অস্ত্র, এগুলোকে টানি বলা হয়। এগুলো কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে মারার জন্য যে অস্ত্র ব্যবহার হয়েছিল, এগুলো সব ইংরেজি আমলের কিন্তু এই অস্ত্র সব। ঠিক আছে, আঘাত করা। আচ্ছা, এটা হচ্ছে কার্বাইড গ্যাস সিলিন্ডার, এটা সাহায্যে গ্যাস থেকে লাইট করবে। এবার এটা সম্বন্ধে বলবো। এটা হচ্ছে কবিরাজি ডাক্তারখানার সরঞ্জাম। এখানে বৈদ্য কবিরাজ ওষুধ তৈরি করে দিচ্ছেন, তার সরঞ্জাম একেবারে অরিজিনালি ওষুধ তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি আমলের লন্ডন। এখানে দেখে নামবে, এই বাসনগুলোর বয়স হলো 130 বছর। তামা, লোহা, জিরাতি ভাজা কড়াই, এগুলো দিয়ে বিভিন্ন উৎসবে রান্না হতো। রথ, ঝুলন, রাস, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমায়। তবে এগুলো বাতিল করেছি, তার কারণ অত্যন্ত ভারী। এগুলো উন্নতি। হ্যাঁ, যেগুলো রাখা, এগুলো ফল কাটার পাত্র ভারী। কি বললেন? জিলাপি ভাজার কড়াই। হ্যাঁ, এগুলো চাকি, মানুষ হাতে টেনে মাল ভেঙে খেতে আসবে। ঠিক আছে, আর এটা কিন্তু বলেছি আমি ডে লাইট। আগে ইলেকট্রিক ছিল না, এটাই জ্বলতো, রেডি তেলে কেরোসিন তেল লাইট। আচ্ছা, মানে লণ্ঠনের মতো। তখন তো লাইন ছিল না। মন্দির আছে সব। লক্ষ্মীনারায়ণ, গরু পাখি জানার পর কথা জুতো করে চলে যান, দেখে আসেন। একেবারে ওপর দুটো মূর্তি চন্দন কাঠের লোকের। ওপরে দুটো মূর্তি চন্দন কাঠের লক্ষ্মীনারায়ণ। কোনটা চন্দন কাঠের মূর্তি বল না? দুটো। আচ্ছা, নতুন কিছু নেই আমাদের, সেটা এখন সামনে 2 মিনিট দাঁড়াতে হবে। সব জানে। আমাদের সামনে যে ডাইন হাতে বাড়িটা দেখেন, পবে নিষেধ লেখা। এই বাড়িটা হচ্ছে মির্জাপুরের বাড়ি। পলাশে যখন যুদ্ধ হয়েছিল 1757-তে, সিরাজকে ধরে নিয়ে সেই বাড়িতে বন্দি করে। বন্দি করার পর মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ মারে। মোহাম্মদী বেগ মারার পর সিরাজের ডেড বডিটা গেটে থেকে গোটা লালবাগ শহর হাতির পেয়ে বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। এখানকার স্থানীয় পাবলিক ওনাদের কাছে ছিনিয়ে কেড়েলে সমাজে দেওয়া হয় খোশবাগ। তার জন্য গেটটাকে বলা হয় নিমুখ হারাম দেহড়ি গোলবাগ। চলা বাসন্ত। এটা হচ্ছে মির্জাপুরের
ডাইন হাতে মসজিদটা দেখুন, এটা হচ্ছে মির্জাফরের মসজিদ। উনি এবার থেকে এসে একাই নামাজ পড়তেন। আচ্ছা। আর বাম হাতে ওনাদের বংশধরের সমাধি আছে 1100। মুর্শিদাবাদের আজিমনগরে আছে আজিম মুনিশা বেগমের সমাধি, যাকে বলা হয় জীবন্ত সমাধি। কথিত আছে তিনি অনেক শিশু হত্যা করতেন, তাই তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। এই মেয়েটা হচ্ছে একটাই মেয়ে, কেউ বলে আজিমুন্নেসা বেগম, কেউ বলে জিন্নাতুন্নেসা বেগম। নবাব মুর্শিদ কুলি খাঁর একখানি মেয়ে। তো তখনকার দিনে আর একটা যক্ষা রোগ হয়েছিল, যেটা আমরা বাংলা ভাষায় বলি টিভি রোগ। তখনকার দিনে বাবু কোনো হুমায় কিংবা অ্যালাইপতি ওষুধ ছিলেন না, তখনকার দিনে গাছগাছালা ওষুধ ছিলেন। একজন হাকিম কবরেজ বলেছিলেন যে আপনার মেয়ে বাঁচতে পারে, প্রত্যেক দিন একটা করে বাচ্চা ছেলের হৃৎপিণ্ড খাওয়াতে হবে। নবাব মুর্শিদ কুলি খাঁ দেখলো আমার যেমন একটা মেয়ের ওপর দয়া মমতা আছে, প্রত্যেকেরই বাবা মায়ের ছেলে মেয়েদের উপর দয়া মমতা আছে। আমার একটা মেয়ের জন্য এতগুলো শিশু কে নষ্ট করবে? তো আমার এরকম একটা মেয়ে বাচ্চা রাখা থেকে না রাখাই ভালো। কি খাওয়াতে বলেছিল? হৃৎপিণ্ড। আচ্ছা একটা করে হৃৎপিণ্ড খাওয়াবে। বাবা। এবার নবাব মুর্শিদ কুলি খাঁ তখন কিন্তু নবাবই পেয়েছিলেন না, তখনকার দিনে কর আদায় করতেন। বাংলা, বিহার, উড়িষ্যার 3টা রাষ্ট্রে নবাব ছিলেন। আমাদের বাংলার কর নিয়ে যে সিরাজের বাবার দেশ হচ্ছে পাটনা। উনি এখানে তখনকার দিনে বাবু কোনো যানবাহন ছিল না, ঘোড়ার পিঠে যাতায়াত করতেন। আসতে যাচ্ছে 3 মাসের পর এই মেয়েটা করতে লাগলো কি, একটা করে সোনার মোহর চাকরাকুরকে দেয়, মায়েদের বুক খালি করে, ধরে আর মারে আর খায়। খেতে খেতে 199খানা বাচ্চা মেয়েটা নষ্ট করে দেয়। ওনার বাবা যখন দেশে এলে, দেশে কিন্তু খুব হইচই। তো তখনকার দিনে রাজরাজাদের কোর্ট আদালত ওনাদের ছিল। তো ওনারা বললো, নবাব মুর্শিদ কুলি খাঁ বললো যে আপনারা শান্ত হন, আমার বিচার আমি করব। ওনার মেয়েকে একদিন বললো চলো বিটি তোমাকে গুপ্তধন দেখাতে নিয়ে যাবো। সোনা দানা অলঙ্কার করিয়া পালকি থেকে নিয়ে এসে বললো দেখো বিটি এখানে গুপ্তধন আছে। ছাপলে দেখতে গেছে, পেছন থেকে ধাক্কা দিয়ে দিল, বুকের উপর দিয়ে শিলাপ চাপা দিয়ে দিল। উপরে একটা মসজিদ বানালো, মসজিদটার নাম হচ্ছে আজিম কাটারা মসজিদ। বুকের উপর দিয়ে একটা শিলাপ চাপা দিল, বুকের উপর দিয়ে একটা সিঁড়ি বানিয়ে দিল, যে কোনোদিন যে ভগবানের ভক্তি লোক যদি ওনার বুকের উপর দিয়ে যে নামাজ পড়তে যায়, পায়ের ধুলোটা বর্ষণ হলে আর পাপটা পুণ্যি হবে। নিচে যে ছোট ছোট ঘরগুলা দেখছেন, এগুলাকে বলা হয় মুসাফির খানা। ওপরে নামাজ হতো, নিচে ওনার নামে বই পাঠ হতো। বাইরে একটা সমাধি আছে, একজন ফকির থাকতেন, উনি সন্ধ্যাবাতি দিতেন। উনি মারা যাওয়ার পর ওনাকে বাইরে সমাধি দেওয়া হয়েছে। এখন গেটে ধরতে তালা, এখন আপনাদের হাজারদুয়ারি যাওয়ার পালা। চলে এসেছি হাজারদুয়ারিতে, টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। যা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেন নবাব হুমায়ুন জাহ 1837 সালে। এই প্রাসাদে মোট 1000টি দুয়ার আছে, তার মধ্যে 900টি সত্যিকারের দুয়ার আর 100টি নকল দুয়ার। এই 100টি নকল দুয়ার তৈরি করা হয়েছিল শত্রুদের বিভ্রান্ত করার জন্য। আর এই প্রাসাদে 1000টা দুয়ার থাকার কারণে এই প্রাসাদকে হাজারদুয়ারি প্রাসাদ বলা হয়। এই প্রাসাদটি প্রায় 35 মিটার লম্বা। বর্তমানে এই প্রাসাদটিকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাজারদুয়ারির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই প্রাসাদটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নিজামাত ইমামবাড়া মুর্শিদাবাদের ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম। এটি হাজারদুয়ারির ঠিক পাশেই অবস্থিত। এই ইমামবাড়িটি নির্মাণ করেন নবাব নাজিব মনসুর আলী খাঁ 1847 সালে। আমরা যখন গেছিলাম তখন এই প্রাসাদটি বন্ধ ছিল। হাজারদুয়ারি থেকে বেরিয়ে এলাম, স্টেশনের দিকে যাচ্ছি, আমাদের ব্যাগ ভরতে হবে লালগোলায়। তো হাজারদুয়ারির অনেক কিছু ক্লোজ হয়ে গেছে, মানে অনেক সেকেন্ড ফ্লোর অবধি খোলা আছে, তাই তো? সেকেন্ড ফ্লোর অবধি খোলা আছে। আগে যেমন সব খোলা থাকতো, আমরা নবাবদের রুম দেখতে পেতাম, খাট, বিছানা, জামা কাপড় সব কিছু দেখতে পেতাম। এখন আর সেইগুলো কিছুই নেই, সব ক্লোজ করে দিয়েছে, বন্ধ রাখে ওরা। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমরা যা দেখার এমনি ক্যামেরা ছাড়াই দেখে এসেছি। কোনো রকম ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে দেবে না। চতুর্দিকে সিসি ক্যামেরা এবং লোক রাখা আছে। আর ভেতরে অনেক কিছু আছে, যেমন হাতির দাঁতের তলোয়ার, হাতির দাঁতের চামচ,
তারপর তোমার চন্দন কাঠের চামচ, হ্যাঁ, বিভিন্ন রকমের রিভলভার, বিভিন্ন ধরনের হ্যাঁ তরোয়াল সব কিছুই আছে। হ্যাঁ, তারপর অনেক যেমন আর্ট গ্যালারিতে অনেক রকম ফটো আঁকা ছবি রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু কোনো কিছুতেই আমরা ফটো তুলতে পারিনি। ক্যামেরা ব্লগিং তো দূরের কথা, ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। এইগুলো দেখতে গেলে এইখানে আসতে হবে। মুর্শিদাবাদের এই একদিনের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি আসবে এই চ্যানেলে নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে।